যখন আসলে এটা প্রকৃতি আসলে অ্যালার্ম দেয় যে তোমার আসলে এদিকটা যাওয়া উচিত, তোমার নদীটা এখন এদিকে যাওয়া উচিত। তো আমি আসলে যেইভাবে অভিনয়টাকে ভালোবাসি অথবা যেইভাবে নিজেকে তৈরি করি, সেইটা আসলে একটি 1 ঘন্টার নাটকে মানে আমার খুব মন ভরে না। সহজ কথা, যেহেতু আমি নিজে ডিসিশন নিয়েছি যে না, আমি নাটক করব না, যদি করি সেটা যেখানে আমার আত্মিক শান্তিটা হবে। তো সেই জায়গা থেকে আমি থিয়েটারে গিয়েছি। থিয়েটারে তো ধরেন উল্টো, স্পেশালি আমাদের দেশে তো সেইভাবে মানে সিঙ্গাপুরের খরচ নিজে দিতে হয়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে আমার এটি একটি সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন এবং আমি একটি দারুণ ডিসিশন নিয়েছি। হ্যাঁ, মানহান কাজ হচ্ছে, অবশ্যই হচ্ছে। এবং আমি এটা যাওয়া জরুরি। এবং আমি একটা জিনিস বারবার বলতে চাই যে এইটার না ব্যালেন্স হওয়াটা জরুরি। যে যেমন খুব ভালো কাজ হচ্ছে, সেটার সংখ্যাটা আরেকটু বাড়লে খুব ভালো হয়। আমি ওটিটি নিয়ে ভীষণ আশাবাদী, কারণ আমাদের ওটিটিতে আমরা যেসব সাবজেক্ট নিয়ে কাজ করছি, যেসব আর্টিস্টদের নিয়ে কাজ করছি এবং নবীন নির্মাতারা যেই ধরনের চ্যালেঞ্জ নিচ্ছে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। সমাজে তো আমরা সমতাভাবেই কাজ করে যাচ্ছি এবং কেন মানে সিনেমাগুলোতে নারী চরিত্রগুলো শুধুমাত্রই গ্ল্যামারাইজড হিসেবেই শুধু থাকবে, শুধু গ্ল্যামার প্রেজেন্ট করার জন্যই থাকবে। যেমন ধরেন আমি কিন্তু দেয়ালের দেশ থেকে ভীষণ খুশি হয়েছি, আমার দেয়ালের দেশ ভীষণ ভালো লেগেছে। খুবই ভালো একটা কন্টেন্ট। এবং অভিনেত্রী, নায়িকা, তারকা আর শিল্পী, এগুলো পার্থক্য কি? আমরা তো আসলে মূর্খ সূর্খ মানুষ বুঝি না। আমিও এই ব্যাপারটা একেবারে মুখ্য সূক্ষ্ম। আমি আসলে অভিনয়টা ভালোবাসি। তারপরে সেটা কে কি মানে তকমা দেবে সেটা তো আসলে আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হচ্ছে অভিনয়টা ঠিকঠাক মতো করে যাওয়া। গত 2 বছর যে অবজারভেশন, সেটা নশা ভক্তরাও জানে যে একেবারে কাজের প্যাটার্নটা র্যাডিক্যাল চেঞ্জ করেছে। কোন রকম সিঙ্গেল ধারাবাহিক এগুলো অ্যাভয়েড করছে, শুধু সিনেমা এবং মঞ্চ। এটা কি কোনো রকম মানে বিটার এক্সপিরিয়েন্স থেকে কিনা, কোনো রকম তিক্ত অভিজ্ঞতা কাজ করেছে কিনা, নাকি প্যাটার্ন চেঞ্জ, আবহাওয়া বদল? দেখেন, আমি কোনো অভিজ্ঞতাকেই, প্রত্যেকটা অভিজ্ঞতা আমাকে আসলে এনরিচ করেছে এবং আমি ডিসিশন নিতে, যখন আসলে এটা প্রকৃতি আসলে অ্যালার্ম দেয় যে তোমার আসলে এদিকটা যাওয়া উচিত, তোমার নদীটা এখন এদিকে যাওয়া উচিত। তো আমি আসলে যেইভাবে অভিনয়টাকে ভালোবাসি অথবা যেইভাবে নিজেকে তৈরি করি, সেইটা আসলে একটি 1 ঘন্টার নাটকে মানে আমার খুব মন ভরে না। সহজ কথা। এটা কি একটা টক শোতে বলার জন্য বলা, নাকি সবাইকে মাফ করে দিয়ে একটা? না 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 না, কারণ আমি বললাম ঠিক আছে আমার না, এটা টক শোতে বলার জন্য আসলেই তাই। কারণ আমি একটা জিনিস মনে করি, যদি আমি অনেক বেশি ভার নিয়ে ফেলি তাহলে না আমি সামনে আগাতে পারবো না। সো আমার এই বিষয়গুলোকে ছেড়ে দিতে হবে, কারণ আমার লক্ষ্যটা তো আমার মতো করে একটা খুবই সুন্দর লক্ষ্য আছে। তো সেইটার দিকে এগোতে গেলে না এত কিছু কি আগে হয়েছিল, কেন হয়েছিল, এই নাটকে বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কারণ ওই ধরনের চরিত্র নাই। আমি যেইভাবে তৈরি হতে চাই, অথবা সেটা যে মানে একেবারেই তিক্ত, কারণ তারাও নিশ্চয়ই সে ধরনের বাজেট পায় না। মাত্র একদিনে হয়তো বা এতগুলো সিকোয়েন্স তাদেরকে করতে হচ্ছে, সেইটার আমার জন্য ভীষণ খুব কষ্টের হতো। এটা নশাবার বাবার অনেক টাকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে বলে এটা সিদ্ধান্তটা নেওয়া সম্ভব হচ্ছে। একজন পেশাদার অভিনেত্রী কি এইভাবে রিস্ক নিতে পারতো কিনা? প্রথম কথা হচ্ছে, আমার বাবার অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নাই। আমি একেবারেই নিজের খরচে চলি এবং সেটা অনেক বছর ধরেই, সেটা আপনি খুব ভালো মতো জানেন। সো একদমই সেটা না। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিকে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম যে আচ্ছা, আমি যে নাটক আস্তে আস্তে কমাচ্ছি, আমি কি আসলে চলতে পারবো কিনা। সত্যি কথা বলতে খুবই মানে আমি ওই কথাগুলো আসলে বলতে চাই না, কারণ এইটার পার্ট অফ মাই, যেহেতু আমি নিজে ডিসিশন নিয়েছি, সো আমি বলতে পারবো না যে কেন আমি এই ধরনের টার্বুলেন্সের ভিতর দিয়ে গেছি। যেহেতু আমি নিজে ডিসিশন নিয়েছি যে না, আমি নাটক করব না, যদি করি সেটা যেখানে আমার আত্মিক শান্তিটা হবে। তো সেই জায়গা থেকে আমি থিয়েটারে গিয়েছি। থিয়েটারে তো ধরেন উল্টো, স্পেশালি আমাদের দেশে তো সেইভাবে
মানে সিঙ্গাপুরের খরচ টরচ নিজে দিতে হয়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার লাইফে আমার এটি একটি সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন এবং আমি একটি দারুণ ডিসিশন নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমি থিয়েটারে যাওয়ার পর আমি যেইভাবে আসলে অভিনয় করতে চাই, অথবা আমি না আসলে একটা জার্নির ভিতর দিয়ে যেতে চাই। আর আমি সব জায়গায় একটা পরিবার খুঁজি। থিয়েটারে গেলে একটি চরিত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা ওই ধ্যানে থাকা যায়, ওইটা নিয়ে আলাপ করা যায়। সেইখানে মানে আমরা সবাই একসাথে একটা কস্টিউম করছি, শো করব, মানে এই যে পুরো বিষয়টা আমাকে ভীষণভাবে আনন্দ দেয়। এখানে দুইটা পারসেপশন তৈরি হয় এই স্টেটমেন্টে। একটা পারসেপশন তৈরি হয় যে তুই বলে ফেললি যে নাটকে যারা করছে তারা আসলে খুবই একটা গার্বেজ ওয়ার্ক করছে। না, এটা আমি বলি না, এটা পারসেপশন তৈরি হয়ে যায়। কারণ এখানে মানে অন্য ভেবে নিবে আচ্ছা ঠিক আছে তারা তো খুব আসলে। আরেকটা কথা হচ্ছে তার মানে জনপ্রিয়তা, এই যে অনেকেই এখন আসলে থিয়েটারের ব্যাকগ্রাউন্ড নাই, থিয়েটারে প্রশ্ন করলে বলি না ভাই আসলে ইচ্ছা করে সময় পাই না, খুব ইচ্ছা করে সময় মানে মানি ম্যাটার্স, মানে ওর কাছে টাকাটাই মুখ্য। সো তো এগুলো টানে না, এবং এটা বলতেও চাচ্ছিস না যে আসলে নাটকটা খুবই মানহীন হচ্ছে, এটাও বলার সাহস না। সাহস আমার না, আমি সবাইকে সে ভালোবাসে না, আমি আঘাত করতে চাই না। আমি এতটুকু বলতে পারি আমি অনেক ভালো কাজ কিন্তু দেখি, বাট সেইখানে আমাদের চরিত্র থাকে না, সেখানে অন্তত আমার চরিত্র থাকে না। আমি যে ধরনের চরিত্র করতে চাই, অথবা আমি নিজেকে যেভাবে তৈরি করেছি, অথবা নিজেকে যেই জায়গায় দেখতে চাই, সেই জায়গায় আমি ওই চরিত্রগুলো আমার কাছে আসবে না। কারণ ওই যে আমি ভিউ নাই, অথবা আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার নাই, সো এই বিষয়গুলো রয়েছে। কিন্তু মানহীন কাজ তো হচ্ছে, এটা বললি বলতে হচ্ছে, অবশ্যই হচ্ছে, এবং মানহীন কাজ হচ্ছে, অবশ্যই হচ্ছে। এবং আমি এটা যাওয়া জরুরি, এবং আমি একটা জিনিস বারবার বলতে চাই যে এইটার না ব্যালেন্স হওয়াটা জরুরি। যে যেমন খুব ভালো কাজ হচ্ছে, সেটার সংখ্যাটা আরেকটু বাড়লে খুব ভালো হয়। আমি ওটিটি নিয়ে ভীষণ আশাবাদী, কারণ আমাদের ওটিটিতে আমরা যেসব সাবজেক্ট নিয়ে কাজ করছি, যেসব আর্টিস্টদের নিয়ে কাজ করছি, এবং নবীন নির্মাতারা যেই ধরনের চ্যালেঞ্জ নিচ্ছে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এবং আমি নবীন নির্মাতাদের নিয়ে ভীষণ আশাবাদী। এটার কারণ হচ্ছে যে আমি তাদের সাথে কাজ করছি তা নয়, তারা কিন্তু আমাদের বিভিন্ন ভালো ভালো ফিল্ম এখন কিন্তু বিশ্ব দরবারে যাচ্ছে, এবং সেগুলো আমি দেখেছি, এবং সেখানে কিছু কিছু কাজে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মানে তারা না কাজটাকে ভালোবাসে। অবশ্যই অর্থের প্রয়োজন, কিন্তু নিজের আত্মিক শান্তিটাও প্রয়োজন। আমি হয়তোবা সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু যারা দিচ্ছে না তাদেরকেও আমি কোনোভাবেই জাজ করতে চাই না। কারণ আমি জানি এই পথটা খুব মানে কি বলবো, সহজ নয়। এটার জন্য প্রতিদিন নিজেকে একবার করে বকা দিতে হয়। নিজেকে আমি যেমন করে দোষ দিই, আবার নিজেকে বলি না, এটা আমার মনের কথা, আমি শুনছি, হয়তো বা সামনে ভালো কিছু আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এত কিছু এখন এত অল্প সময়ে অনেকেই যে উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা কাজ করে যে পপুলারিটি নেওয়ার চেষ্টা করছে, বা তথাকথিত ভিউ, এগুলো বিরক্ত হোক নাকি না ঠিক আছে আমি এই টাইপের না, আমি অন্য পথে থাকি, কোনটা? না, আমি নাকি একদমই পপুলারিটি টানে না? আমার কাছে না টানে না। দেখেন, না হলে এখানে এসেছি কেন, অথবা আমি কেন মঞ্চে দাঁড়াই, অথবা একটি মানুষ সেলফি তুলতে চাইলে কেন সেলফিটা সুন্দর করে একটা অ্যাঙ্গেল দিয়ে তুলি। নিশ্চয়ই আমি পপুলারিটি পছন্দ করি, কিন্তু এইটা আমি এতটুকু মনে করি এটা যাতে আমার খুব সহজ পথে উল্টোপাল্টা করে কিছু একটা করে ফেললাম, সেটা হয়তো বা সেইটার রুচিটা আমার হয় না। আর আপনি যে বাকিদের যাদের কথা বলছেন, আমি একটা জিনিসই বলতে পারি, দেখেন বালি তো উড়বেই, কিছু বালি সবসময় উড়বেই, কিন্তু বেশি হচ্ছে না এখন, মানে আবার থামবেও। আমি সেইটার অপেক্ষায় রয়েছি। আচ্ছা আচ্ছা, যাক। সো এখন একটা সাইক্লোনের টাইম যাচ্ছে, এক্স্যাক্টলি। সো একটু উড়ুক, আমি সেই উড়াউড়িটা দেখি। এবং আমি বারবার বলেছি যে এটা আমার বাবা আমাকে একটা জিনিস সবসময় বলতেন যে আমি খুব ভালো অবজারভার, এবং সেই কারণে হয়তোবা পিছিয়ে পড়ে আছি তথাকথিতভাবে। আমার মা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকেন যে এই মেয়ের কী হবে, বাট
আমার ভালোই লাগে হয়তো বা মানে এগুলো বিরক্ত ভরে হলেও ভালোই লাগে, মানে একটা সয়ে যায় আর কি না? হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় কি ধরেন এই সময় যেটা ঘটছে সেইটা তো সময়ের দাবি না, এটা একটা অসময়ের কাণ্ড, অস্থিরতা। কিন্তু অস্থিরতার আমি ছোট করে ব্যাখ্যা দিয়ে আমি আসলে ফিল্মের এখনকার সময়টা জানতে চাবো। ধরা যাক কেউ একজন উল্টোপাল্টা কাজ করে, ডিগবাজি খুব পপুলার, ডিগবাজি কাজ করে সে 10টা মানে প্রায় 6 থেকে 7টা দেশে শো করলো। এই যে শো এর সামনে যে আমি অডিয়েন্সটা দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে, এরা কারা? এরা তো কনজিউমার, হ্যাঁ, নশাবা বা শিল্পের কনজিউমার বুঝলাম। বা কেউ উল্টোপাল্টা কথা বলছে, বাংলাদেশের 20টা ক্যামেরা বুম চলে যাচ্ছে, মানে ওটাই যেন প্রধান খবর। এই গণমাধ্যম কি দায় রাখে, আর এই দর্শক, এই আয়োজকরা কি দায় রাখে? এদের কাছে কি প্রশ্ন করতে ইচ্ছা করে না নশাবা? অবশ্যই ইচ্ছা করে, এবং আমি স্পেসিফিক দুটো প্রশ্ন আজকে, মানে আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনি কি আপনার সন্তানকে কোন জায়গায় দেখতে চান? যেমন ধরেন আমি আমার জায়গা থেকেই বলতে পারি যে আমার মেয়েকে আমি গ্যাজেট দিই না, একটা সময় দেব, অবশ্যই তাকে বিভিন্ন ধরনের ল্যাপটপে কাজ করতে হয়, কিন্তু আমি সেটা মনিটরিং করি। সো এই মনিটরিংটা না খুব জরুরি। এইটা শুধুমাত্র যিনি ডিগবাজি দিচ্ছেন তাকে দোষ দিলেই হবে না, এবং এটা কনজিউমারদেরও নিজেদের একটা দায়িত্ব থাকা উচিত, এবং সেটা পরিবার থেকেই সেটা হওয়া উচিত। আমরা না একতরফা একটা দলকে কন্টিনিউয়াসলি বলতে পারি না যে তুমি এটা কেন করছো, বাট আপনারা তো ধারণা করছেন এবং সেটা তো ঢালাওভাবে দেখাচ্ছেন। তো এটা না প্রত্যেকটা মানুষের আসলে ব্যক্তিগত জায়গায় সেই প্রশ্নটা খুব করাটা জরুরি, এবং সেই প্রশ্নটা সবার আগে নিজেকে করা জরুরি। আমি সবার আগে নিজেকে করি যে আমি যে এই কাজটি করছি এইটা দিয়ে আসলে আমার রিয়াকশানটা কি হবে, আমি কি আসলেই শুধু নিজের কথা ভাবছি, নাকি আমি আসলে একটা কমিউনিটিতে বাস করি। আমরা যতদিন আসলে কমিউনিটি না ভাবতে পারবো, যতদিন আমার কাছে মনে হবে শুধু আমারটাই আমি গোছাবো, ততদিন আসলে আমরা কখনোই এগুলোকে থামাতে পারবো না। চমৎকার। সো আপকামিং ফিল্ম এবং কারেন্ট ফিল্ম কি আসছে, কি নিয়ে এখন ব্যস্ত শুনি? আপাতত তো কিছুদিন আগে আমি মেঘনা কন্যা রিলিজ গেল, ঈদে রিলিজ পেয়েছে, কিন্তু যেহেতু এটা আমরা অ্যাওয়ারনেসের জন্য বানিয়েছিলাম, তো এটা পুরো বাংলাদেশের বিভিন্ন শিল্পকলায় দেখানো হচ্ছে। আবার বসুন্ধরায় আমরা সেটা চালিয়েছি। তো আমি খুব বেশি আশা করিনি, কিন্তু আমি যেই ধরনের রেসপন্স পাচ্ছি এটা খুবই আশার কথা, যে স্পেশালি মেয়েদের কাছ থেকে তারা বলছে যে আপু খুব ভালো লাগছে, কারণ প্রথম কথা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে, এবং নারী কেন্দ্রিক সিনেমা হয় বাংলাদেশে, কিন্তু সেইটা এইভাবে হয় না, কারণ এটা খুবই যেহেতু সত্য ঘটনাটাকেই ফুয়াদ ভাই একটু গ্ল্যামারাইজড করে প্রেজেন্ট করেছেন যাতে বেশি মানুষ দেখে। সো আমি ভীষণ খুশি হয়েছি যে সেটা ঈদে রিলিজ পেয়েছে, কারণ আমার স্বপ্ন ছিল যে এই ধরনের সিনেমাও যেখানে 12 ফেলো রিলিজ পায় জওয়ানের পাশাপাশি, আমাদের দেশেও এরকম হওয়া উচিত। হয়তোবা খুব বেশি, আর যেহেতু আমরা খুব বেশি টাকা লগ্নি করিনি এই সিনেমায়, কিন্তু আমার প্রোডিউসার খুবই হ্যাপি যেহেতু তার টাকা উঠে গেছে। সো হ্যাঁ, তখন আমি আরেকবার সাহস পেলাম যে না, নারী কেন্দ্রিক সিনেমা আমি করব, এবং যেখানে সবসময় হিরোরা আমাকে বাঁচাবে না, আমি নিজেকে নিজেই বাঁচাবো। আচ্ছা আচ্ছা। সো না, ইদানিং অনেকের এই প্যাশনটা বা এই জেদটা তৈরি হয়েছে এবং বেশ কিছু কাজও হচ্ছে। অফকোর্স এই যে এশা মার্ডার আসবে, তো আমি ভীষণ, এবং ধরেন কাজল রেখাও তো, সেখানেও তো একটি নারীর গল্প রয়েছে। আমি বলতে চাইছি যে গল্পগুলো এমন হওয়া উচিত যে নারী পুরুষ এরকম না, বাট একটা ব্যালেন্স, যেটা ওই অ্যাঙ্গেল থেকে গল্পটা দেখানো যায়। হ্যাঁ, কারণ ধরেন সমাজে তো আমরা সমতাভাবেই কাজ করে যাচ্ছি, এবং কেন মানে সিনেমাগুলোতে নারী চরিত্রগুলো শুধুমাত্রই গ্ল্যামারাইজড হিসেবেই শুধু থাকবে, শুধু গ্ল্যামার প্রেজেন্ট করার জন্যই থাকবে। যেমন ধরেন আমি কিন্তু দেয়ালের দেশ থেকে ভীষণ খুশি হয়েছি, আমার দেয়ালের দেশ ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, খুবই ভালো একটা কন্টেন্ট।